নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি নারায়ণ সান্যালের লাডলি বেগম উপন্যাসটির শেষ পর্ব। পিতার মৃত্যুতে কোটিপতি নূরজাহান নির্মাণ করেছিলেন অতুলনীয় ইদমত উদ্দৌলা মকবরা আগ্রায় যমুনা পুলিনে। স্বামীর যখন মৃত্যু হলো তখন তিনি কোটিপতি নন, কিন্তু একেবারে পথের ভিখারিও নন। দিন যায়, অথচ শাহজাহান পিতার জন্য কোনো মকবরা নির্মাণের আয়োজন করে না। আশঙ্কা হয় কোনো দিনই সেটা বানাবে না শাহজাহান। বাবরের সমাধি আছে কাবুলে, হুমায়ুনের আছে দিল্লিতে, আকবরের সেকেন্দ্রায়। বংশের চতুর্থ পুরুষ জাহাঙ্গীর বাদশার কোনো সমাধিসৌধ থাকবে না, এটা কি হয়? বিগত ভর্তা নূরজাহান সম্রাটের কাছে আর্জি জানালেন তিনি নিজ ব্যয়ে স্বামীর জন্য একটি মকবরা বানাতে ইচ্ছুক। দিল্লি আগ্রা এলাকায় নয়, সুদূর পাঞ্জাবে, স্বচ্ছতোয়া রাভি নদীর কিনারে। নূরজাহানের যে স্ত্রীধন লব্ধ বিশাল ভূখণ্ড আছে সেখানে। শাহজাহান তখন তাজমহল বানাতে ব্যস্ত, এ আর্জির জবাব দেবার সময় নেই। অথচ সম্রাটের অনুমতি ভিন্ন এ কাজ সম্ভবপর নয়। অনেক অনুনয় বিনয়ের পরে ক্রমাগত তাগাদা দেওয়ায় অবশেষে সম্রাটের তরফে নয়া উজিরে আজম বিধবাকে অনুমতি দিলেন। হুমায়ুন মকবরাও নির্মিত হয়েছে তার স্ত্রী হাজি বেগমের অধীনে, কিন্তু তার যাবতীয় ব্যবস্থাপনা করেছিলেন হুমায়ুন তনয় তরুণ আকবর। এবার তা হলো না। শাহজাহান শুধু অনুমতি দিয়েই খালাস। এসবের ভিতর মাথা গলাবার সময় কই? তাজমহল নির্মাণ শুরু হয়ে গেছে যে। তাছাড়া দিল্লিতে নির্মিত হতে চলেছে ব্যয়বহুল লালকিল্লা। নূরজাহান তলব করলেন তার পরিচিত স্থপতিকে, যার দক্ষ হাতের কাজ ইদমত উদ্দৌলা মকবরা। লোকটার বয়স হয়েছে, পাঞ্জাবি মুসলমান। আহ্বান মাত্র এসে হাজির হলো, সঙ্গে তার তরুণ পুত্র। তাদের নাম অবশ্য ইতিহাসে লেখা নেই। সেটা রেওয়াজি নয়। কে ডিজাইন করেছে কুতুব মিনারের বুনিয়াদ অথবা বুলন্দ দরওয়াজার খিলান, কে ছিল পরিকল্পনাকার তাজমহলের, তাদের নাম ইতিহাসে জানে না। কাহিনীর খাতিরে না হয় মেনে নেওয়া যাক বৃদ্ধ স্থপতির নাম মির্জা দাউদ লাহোরি। নূরজাহান তখন 60-এর ঘাটে। প্রথামাফিক ঝরকার অন্তরাল থেকে যাবতীয় নির্দেশ দিলেন স্থপতিবিদকে। জানালেন তার মনোগত বাসনা। আভূমি নত হয়ে কুর্নিশ করল বৃদ্ধ স্থপতিবিদ। বললে, এ তো আমার গৌরব। শাহিন শাহ জাহাঙ্গীর বাদশাহ গাজী মকবরা বানাওয়ার মুবারকি লাভ করলাম। আমি বৃদ্ধ, নিজে হাতে তো আর কাজ করতে পারবো না আমি বেগম সাহেবা, পারিও না। আপনি মঞ্জুর করুন, আমার নির্দেশে মকবরা বানাবে আমার তরুণ পুত্র। ওকে সব কিছু শিখিয়ে দেব হুজুরাইন। কি নাম তোমার? তরুণ স্থপতিকে প্রশ্ন করেন নূরজাহান। সতেজ শালচারা নত হলো, কুর্নিশ করে বললে, মির্জা ইসমাইল লাহোরি হুজুরাইন। আব্বাজানের সুনাম রাখতে পারবে তো? বেগম সাহেবার মোবারকি থাকলে। নূরজাহান এতদিনে বৃদ্ধা, হারেম আবরুতে দোপাট্টায় মুখ লুকিয়ে দিন গুজরান করছেন। জাহানের নূর, জগতের আলো। সে মুখে এত দিনে পড়েছে বার্ধক্যের বলিরেখা। 21 থেকে 51, এই 30 বছরে তার যতটা দৈহিক পরিবর্তন হয়েছিল তার চেয়ে ঢের ঢের বেশি পরিবর্তন হয়েছে এই কবছরে। 1627 সালের 28শে অক্টোবরের পরে। খিদমত গাদেরা অনুপস্থিত, বাঁদির দল অপসৃত। যারা আছে তারাও কেয়ার করে না। খোঁজা প্রহরী আছে কি নেই। বেগম সাহেবার মহল খাঁ খাঁ করছে। সন্ধ্যায় চিরাগ জ্বালাতে মাঝে মাঝে ভুল হয়ে যায় খিদমতগারের। তখন দেখা যায় পাষাণ অলিন্দে এক বৃদ্ধা মেহেজবিন তসবির ছড়া হাতে নিয়ে নত নেত্রে পায়চারি করেন। মাঝে মাঝে তার হাঁক শোনা যায়।
কই হ্যায়! নূরমহলের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে শব্দটা ফিরে আসছে। হায় হায়! না, একজন তবু থাকে কাছে পিঠে ছায়ার মতো। ৩০-৩৫ বছরে একটি বিধবা এসে দাঁড়ায় তার বালিকা কন্যার হাত ছাড়িয়ে। মা, ডাকছিলে? থাকার মধ্যে এখনো আছে মীনাবহীন, সেও প্রৌঢ়া। কি জানি কেন সে আমাদের মায়া কাটিয়ে উঠতে পারেনি। ফিরোজাকে সেই মানুষ করছে, ঠিক আজি আম্মা যেমন করতো আমাকে। ফিরোজাকে? ও, সে কথা বুঝি এখনো বলিনি। নসুদ্দি শাহজাদা শাহরিয়ারের স্মৃতিচিহ্ন। ফিরোজা এখন আর ঠিক বালিকা নয়, কিশোরী। মীনাবহীন তাকে বুকে আগলে রাখে, পুরনো জমানার কিস্সা শোনায়, আর বলে, খুব হুঁশিয়ার, তোর বুড়ি দাদির নজরে পড়ে যাস না যেন কোনো দিন। কেন ফুফু, দাদির নজরে পড়লে কি হয়? বুড়বাক কাহিকা, বুঝিস না কেন? তোকে দেখলেই ওর মনে পড়ে যায় একটা পাপ কাজের কথা। আর তাছাড়া লাডলি বেগমের যে একটা বেদনাময় দাম্পত্য জীবন আছে, এটা যে তিনি ভুলে থাকতেই চান, বুঝলি না? ইতিহাসে নিজের পুনরাবৃত্তি। একদিন আম্মাজান আমাকে ডেকে বললেন, মুন্নি, এখানে আর সহ্য হয় না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চারিদিকে শুধু স্মৃতি, স্মৃতি আর স্মৃতি। কিছুতেই নিজেকে ভুলতে পারছি না মুন্নি। তার চেয়ে চল না আমরা কজন মিলে শাহদারায় চলে যাই। তবু চোখের উপর দেখতে পাবো ওর মগবরা বানানো হচ্ছে। যাবি মুন্নি, যাবি? তোর কি ইচ্ছে বল? হাসিও পায়, যেন সারা জীবন আমার ইচ্ছে অনুসারে সব কাজ হয়েছে। এমনকি নূরজাহানের কি একবারও মনে পড়েছিল সেই সুদূর বুরহানপুরের এক অখ্যাত কবরখানায় পড়ে আছে জাহাঙ্গীরের আর এক পুত্রের উপেক্ষিত মৃতদেহ? নিজের স্বামীর মকবরার একান্তে আর একটা সন্দক তৈরি করার নির্দেশ কি তিনি দিতে পারতেন না? ওর আজীবন সেবাদাসীর মরদের একটা কবর নসুদ্দিন শাহরিয়ারের? কিন্তু না, সে কথা আমি বলবো না। ওর হাত থেকে কোনো ভিক্ষা আমি নিতে পারবো না। কই, কিছু বললি না যে মুন্নি? এ তো ভালোই, তাই চলো। বাদশার অনুমতি চাওয়া হলো, অচিরেই এসে গেল তা। আমরা চারজন চলে এলুম পাঞ্জাবে আর কিছু দাসদাসী। শাহজাহান তখন তাজমহল নিয়ে দারুণ ব্যস্ত, তার এসব ব্যাপারে কোনো খেয়ালই নেই। কাটলো আরও 5টা বছর। মেহেরুন্নিসা এখন 70 ছুঁই ছুঁই, ভুঁইয়ে মুইয়ে নুয়ে পড়ার জমানা। আমরা থাকতুম রাভি নদীর তীরে একটি কুটিরে। বিশ্বাস হচ্ছে না, না? কিন্তু সত্যিই তাই। নূরজাহানের কুবেরের ভাণ্ডার এসে ঠেকেছে তলানিতে। নিজের বাসস্থান বাবদে এর বেশি খরচ করার আর্থিক সামর্থ্য নূরজাহানের আর নেই। পাথরের দেওয়াল, নুড়িয়া টালির ছাউনি, 4খানা কামরা মাত্র। একটা মায়ের, একটা আমাদের 3জনের, বাকি 2খানা নানান কাজের। কুটিরের সামনেই একটা লম্বা বারান্দা। সেখান থেকে স্পষ্ট দেখা যায় নির্মীয়মান জাহাঙ্গীরি মকবরা। 20-50 জন মেহনতি মানুষ খাটছে। বেশি লোক লাগানো যায়নি। ধীরে ধীরে মাথা তুলছে প্রাসাদ। প্রথমে ছোট করেই বানানো হবে স্থির হয়েছিল, কিন্তু মন ভরল না প্রাক্তন ভারত সম্রাজ্ঞীর। বাড়তে বাড়তে শেষ পর্যন্ত যে চৌহদ্দিটা তিনি অনুমোদন করলেন, তার বিস্তার এক এক দিকে 1,500 ফুট। জমিটা বর্গক্ষেত্র, সম্মুখে প্রকাণ্ড তোরণ, বিশাল ফুল বাগিচা, বাবুরি চাহারবাগ নীতিতে বিভক্ত। প্রথমে 4 টুকরো, তাদের প্রত্যেকটিকে বর্গক্ষেত্রের আকারে 4 টুকরো করে নেওয়া হয়েছে। মোট 16টি বাগিচা। মাঝখানে আবার বর্গক্ষেত্রের আকারে মূল মকবরা।
একদিক ৩৫০ ফুট লম্বা, সৌধের চার প্রান্তে 4টি অষ্টভুজ মিনার প্রায় 100 ফুট উচ্চতার। তসবি ছড়া হাতে নিয়ে সারা দিনমান মেহেরুন্নিসা বসে থাকেন ওই বারান্দায় একটা আরাম কেদারায়। এতদিনে তার চুল ধবধবে সাদা, কিন্তু এখনো পিঠ ছাপিয়ে পড়ে। গাত্রচর্ম বলি রেখাঙ্কিত, কিন্তু মেদ জমেনি শরীরে। এখনও তিনি সোজা হয়ে হাঁটতে পারেন। কথা বলেন কম, চুপচাপ থাকতেই যেন ভালোবাসেন। বাজনাও আর বাজান না, ছবি আঁকাও ছেড়ে দিয়েছেন। চোখে বেদনা হয়, কিন্তু কবিতা লেখেন আজও। শৌখিনতার মধ্যে তার সাবেকি মসিপাত্র, কলম আর সুদৃশ্য কাগজ। মাঝে মাঝে নকশা হাতে এসে হাজির হয় তরুণ স্থপতি মির্জা ইসমাইল। নানান রকম সলা পরামর্শ চায়। নূরজাহান শুধু ছবি আঁকতেই জানতেন না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখেও বুঝতে পারতেন। স্থাপত্য বিষয়ে নূরজাহানের প্রগাঢ় জ্ঞান ছিল। ইসমাইল অনেকক্ষণ বকবক করে হয়তো বাড়ির ভিতর দিকে তাকিয়ে বলে, আম্মাজান কোথায়? বড় পিপাসা লেগেছে। আমাকেই খুঁজছে সে, তৃষ্ণার্ত শিল্পী। আমি ধর্মড়িয়ে উঠতে যাই। বৃদ্ধা মিনাবহিন আমার হাত চেপে ধরে। অবাক হয়ে বলি, কা হুয়া? বুড়বাক কাহিকা, রুক যা। বটেই তো, আমার এতদিনে খেয়াল হয়নি, কিন্তু মিনা বহিনের চোখকে ফাঁকি দেওয়া কঠিন। সে টের পেয়েছিল। নজর হয়, এক হাতে কিছু মেওয়া মিঠাই, আর হাতে পানির ভেঙ্গার নিয়ে ফিরোজা তড়িঘড়ি এগিয়ে যায় বাইরের বারান্দার দিকে। তৃষ্ণার্তকে জলদান পূর্ণ কাজ। পরে এ নিয়ে মিনাবহিনীর সঙ্গে আমার অনেক কথা হয়েছে। ও বলতো, বেচারি ফিরোজা পড়ে আছে বিজন বনে। ওর বয়সে আমাদের কীরকম দিন কাটতো বল লাডলি। নাচনা গানায় দারুণ দিন কাটতো বল। আমি বলতুম, আমি কিন্তু তোমার মতটা মানতে পারছি না মিনাবহিন। আমাদের কৈশোর যেভাবে কেটেছে তার চেয়ে ফিরোজা অনেক আনন্দে আছে। এখানে অবরোধ নেই। রাভির ধারে গিয়ে পা ছড়িয়ে বসে থাকলে, কিংবা নদীতে যখন স্নান করতে যায়, কেউ বাধা দেবার নেই। কিন্তু আমাদের কি হাল ছিল বলো? মিনা হঠাৎ কী ভেবে প্রশ্ন করে, হ্যাঁ রে, রুস্তমের কথা তোর মনে পড়ে লাডলি? ঠিক ওই কথাটাই তখন ভাবছিলুম বোধ হয়। আমি রুখে উঠি, না না, মনে পড়ে না, ওর কথা মনে পড়ে না। রুস্তম, রুস্তম কেন আমাকে লোভ দেখিয়ে ওভাবে পালিয়ে গেল? কেন, কেন আর কোনো খবর নিল না কোনো দিন? ভুল করছিস লাডলি। হয়তো সে আপ্রাণ চেষ্টা করেছিল তোর সঙ্গে যোগাযোগ করতে। মুঘল হারামে দুর্ভেদ্য বেষ্টনী ভেদ করে আসতে পারেনি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তার পক্ষে হারেমে আসা তো অসম্ভব যদিও হতো। কিন্তু আজি আম্মা কেন ফিরে এলো না? মা বলেছিল আজি আম্মা নাকি কিছু মহামূল্যবান গহনাকাটি নিয়ে পালিয়েছিল। কিন্তু পরে ভেবে দেখেছি সেটা সত্য হতে পারে না। কারণ যার সম্পদ খোয়া গেছে সে কি তা টের পাবে না বলো? কই, কেউ তো কখনো বলেনি যে গহনাগাটি খোয়া গেছে। মিনাবহিন বলে, তখন বেগম সাহেবার হেফাজতে যে পরিমাণ অলংকার ছিল, তাতে ২-১০ লক্ষ আশরফির গহনা খোয়া গেলেও কি তিনি টের পেতেন? পেতেন না রে। আমার তাও বিশ্বাস হয় না, আমার তাও বিশ্বাস হয় না গো। নূরজাহানের শিয়ামলেও খেয়াল থাকতো কোন শতনরী মালায় কয়টা হীরকখণ্ড আছে। গহনা ছিল তার প্রাণ। মিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, পুরনো দিনের কথা থাক লাডলি, আগামী দিনের কথা ভাবতে শুরু করে এবার। ব্যাপারটাকে আর বাড়তে দেওয়া উচিত হবে না।
ব্যাপারটাকে? কোন ব্যাপারটাকে? তুই কি কিছুই বুঝিস না লাডলি? ফিরোজ আর ইসমাইলের ঘনিষ্ঠতা। কেন? এতে দোষের কি আছে? বেগম সাহেবা জানতে পারলে দুজনকেই কেটে ভাসিয়ে দেবে রাভির জলে। মির্জা ইসমাইল মেহনতি মজদুর, আর খানদানি মুগলাই খুন ফিরোজার ধমনীতে। বুঝলি না? আমি রুখে উঠি। না, ফিরোজা জাহাঙ্গীরের নাতনি নয়। শের আফগান ছিলেন পারস্য রাজের সফরচি, প্রধান পাচক, নিতান্ত মেহনতি মজদুর। হাসল মিনা বহিন, বললে, তাই বুঝি? তাহলে সেই শের আফগানের একমাত্র কন্যা কেন হতে পারল না সিপাহীর ঘরণী, যে সিপাহী ছিল রাজ্যহীন রাজার নাতি? এ কথার জবাব নেই। তা বটে, নূরজাহান এ বিবাহ অনুমোদন করতে পারবে না, কিছুতেই না। ফিরোজার সঙ্গে দিদা নাতনির সম্পর্কটা ঘনিষ্ঠ হয়নি। কেন হয়নি বলা শক্ত। দুজনেই দুজনকে এড়িয়ে চলে, যেমন কিশোরী লাডলি এড়িয়ে চলত তার গর্ভধারিণীকে। কিন্তু নূরজাহানের খানদানি মেজাজটা আজও একই রকম। ফিরোজার ইসমাইলের ঘনিষ্ঠতা যদি কোনো দিন ওর নজরে পড়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। স্থির করলাম ওদের দুজনকেই সাবধান করে দিতে হবে। সুযোগও হয়ে গেল একদিন। সন্ধ্যা হয়ে এসেছে, মেহনতি মানুষেরা ছুটি করেছে। মির্জা ইসমাইল এসেছে দিনান্তের হিসাব মালকিনকে বুঝিয়ে দিতে। ফিরে যাওয়ার সময় সে একবার পিছন ফিরে কি যেন দেখল, তারপর চিনার গাছটার আড়ালে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই নজর হলো একটি নারী মূর্তি সন্ধ্যার ম্লায়নমান অন্ধকারে পায়ে পাকে এগিয়ে যাচ্ছে ওই চিনার গাছটার দিকে। মেয়েটিকে চিনবার উপায় নেই, তার আপাদ মস্তক বোরখায় ঢাকা, ফিরোজা রঙের বোরখা, পাড়ের কাছে রূপালি জরির ফ্রিল, পায়ে লাল নাগরাই, তাতে সোনালি জরির নকশা। একটা দীর্ঘশ্বাস পড়ল আমার। তবু কর্তব্য যেটুকু, তা করতেই হবে। নিঃশব্দ চরণে আমিও এগিয়ে যাই। চিনার গাছের একদিকে আমি যে অত কাছে এগিয়ে এসেছি, তা ওরা টের পায়নি। পাবে কোথা থেকে? তখন ওদের উত্তেজনা যে তুঙ্গে। আত্মপ্রকাশ করতে যাব এমন সময় ওই ছেলেটা এমন একটা মোক্ষম কথা বলে বসল যে আমি সংকল্পচ্যুত হয়ে গেলুম। যা বলতে এসেছি তা বলা হলো না। লজ্জায় মুখখানা যে কোথায় লুকোবো ভেবে পাই না। পাগল শিল্পী, বদ্ধ উন্মাদ, না হলে কেমন করে অমন কথাটা বলল? ছি 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 ছি। তুমি তোমার মায়ের চেয়েও সুন্দর। আমি নিশ্চয়ই আমার মায়ের চেয়ে সুন্দরী ছিলাম না। তবু আর একটা পাগল ঠিক অমনি ভাবে আর একদিন। ফিরোজাও তেমনি আমার চেয়ে সুন্দরী নয়। হতভাগ্যের আব্বাজান তো ছিলেন কোয়াসিমোদো, কুৎসিত কদাকার জড়ভরত। তুলনায় আমার আব্বাজান ছিলেন ইন্ডিয়ান অ্যাপোলো। কিন্তু রূপ কি থাকে রূপসীর দেহে? যুগে যুগে তার আধখানা যে গচ্ছিত থাকে রূপদর্শীর চোখের তারায়। আরও প্রায় মাস ছয়েক পরের কথা। প্রায় সমাপ্ত হয়ে এসেছে জাহাঙ্গীরি মকবরা নির্মাণ কার্য। সেদিন কি একটা উৎসব, ঈদুজ্জোহাই হবে হয়তো। মজদুরদের ছুটি, কাছেই কোথাও বুঝি একটা মেলা বসেছে। ঢোল শহরত হয়েছে গায়ে গায়ে। ফিরোজা এসে বললে, যাবে আম্মা? মেলাতে দারুণ দারুণ খেলা এসেছে। নাগরদোলা, ভালুক নাচ, ভানুমতির খেল, আরও কত কি। ইসমাইল দেখে এসেছে। বললে ভানুমতির খেলটা নাকি অবিশ্বাস্য। কীরকম যেন? জাদুকর একটা বাঁশি বাজায়, আর তার ঝাঁপি থেকে মোটা পাকানো সনের দড়িটা সাপের মতো হেলতে দুলতে মাথা তোলে, ধীরে ধীরে উঠে যায় আসমানের দিকে।
উঠতে উঠতে এত উঁচুতে উঠে যায় যে আর নজরই চলে না, মিশে যায় মেঘের মধ্যে। তারপর নাকি সেই মাদারি। আমি বাধা দিয়ে বলি, জানি জানি, আগ্রাতেও সেই জাদুকর আসতো। তাই তুমি দেখেছো আম্মা সেই খেলা? দেখেছি কি, আবছা মনে পড়ে। হ্যাঁ, দেখেছি বোধহয়। জাদুকরের সঙ্গিনীর ভূমিকায় একবার সেই দড়ি বেয়ে আমি না উঠে গিয়েছিলুম বেহেস্তে। কি দেখেছিলুম সেখানে ঠিক মনে নেই। আবছা স্মরণ হয় একটা পদ্ম দিঘি শাপলা ফুটে আছে। জাদুকর বললে, আমি সাঁতার জানি, তুলে এনে দেব। তারপর তারপর আমি যেন বলেছিলুম না, মাদারি, মাদারি বিশ্বাস করো, এই 22 বছর বয়সেও আমি জানি না। ও আম্মা, বলো না, বলো না আম্মা, দেখেছো সেই খেলা দেখেছো? নিজের অজান্তেই জিভ দিয়ে অধরটা লেহন করি। যুগ যুগান্তের একটা স্বাদ। সামনে দিয়ে বলি, ইসমাইলকে বল একটা গাড়ির ব্যবস্থা করুক, তুই আর মিনাবহিন মেলা দেখে আয়। তুমি যাবি না আম্মা? কেমন করে যাব বল, আম্মা জানকে দেখভাল করার জন্য একজনকে তো থাকতে হবে। তবে আমি যেতে চাই না আম্মা। না রে, পাগলামি করিস না, আজ তোরা তিনজনে দেখে আয়, কাল বরং মিনাবহিন থাকবে, আমি তুই আর ইসমাইল যাব। ফিরোজা নাচতে নাচতে চলে গেল ইসমাইলকে খবরটা দিতে। সেদিনই সন্ধ্যায় বাড়ি নির্জন হলে আম্মা যেন আমাকে কাছে ডাকলো। ইদানিং আরও কাহিল হয়ে পড়েছে। বিছানা থেকে বাইরের বারান্দাতে উঠে আসতে পারে না, দিবারাত্র প্রায় শুয়েই থাকে। আমি গিয়ে ওর পায়ের কাছে বসলুম। হঠাৎ কি ভাবান্তর হলো, অনেকক্ষণ গায়ে মাথায় হাত বুলোলো আমার, যেন কি একটা বলতে চায়, অথচ সাহস সঞ্চয় করে উঠতে পারছে না। শেষে আমি হেসে বলি, কি, কিছু একটা কথা বলবে বলে মনে হচ্ছে। মা হাসল, তোবড়ানো দন্তহীন গালে টোল পড়ল। এখনো লজ্জা পেলে তার তোবড়ানো গাল দুটি পাকা আপেলের মতো টুকটুকে হয়ে ওঠে। বললে, ঠিকই ধরেছিস, একটা ভিক্ষা আছে মুন্নি, দিবি? আমি অবাক, এ ভাষায়ও কোনো দিন কথা বলেনি আমার সঙ্গে। বাদশাহ জাহাঙ্গীরের কাছেও সে কোনো দিন ভিক্ষা চায়নি, হুকুম করেছে, এ আমি হলফ করে বলতে পারি। ওর এই 69 বছরের জীবনে একবার, হ্যাঁ, একবার মাত্র আমি ওকে ভিক্ষা চাইতে দেখেছি, সেই খিদমত পার্সখার কাছে। শাহজাদা শাহরিয়ারের জীবন ভিক্ষা। আর আর কখনো তো কারো কাছে ভিক্ষা চাইতে দেখিনি। ও নিজেই হেসে বলে, অবাক হয়ে গেছিস না রে মুন্নি, নূরজাহান ভিক্ষা চাইছে? আমিও হেসে বলি, তা একটু হয়েছি আম্মা, কিন্তু ব্যাপারটা কি? তুই ভুল করছিস মুন্নি, নূরজাহান ভিক্ষে চাইছে না, চাইছে মেহের, মেহের উন্নিসা ভিক্ষে চাইছে। মেহের উন্নিসা, তোর মা তোর কাছে ভিক্ষে চাইছে মুন্নি। বেশ তো, বলো না কি বলতে চাও, অদেয় হলে বাধা দেব কেন? সেজন্যেই তো সংকোচ হচ্ছে মুন্নি, যা চাইব তা যদি তোর অদেয় হয়। রীতিমতো ঘাবড়ে যাই, এই বুড়ি বয়সে ও কি আমাকে আবার সংসারে করতে চায়? একইভাবে বলতে থাকে, জীবন ভোর তুই আমার হুকুম তামিল করে গেছিস মুন্নি, আজ এই শেষ জমানায় কোন শরমে তোর কাছে ভিক্ষের ঝুলি পাতব বলতো? কিন্তু কিন্তু এটাই আমার শেষ ইচ্ছা মুন্নি, আখেরি আরজি তোর কাছে। বেশ তো, বলো না, কি আরজি তোমার? আমি লক্ষ্য করেছি ওই মির্জে ইসমাইল আর দাদি মানে ফিরোজের মধ্যে একটা মোহব্বত পয়দা হয়েছে। ওরা পরস্পরকে ভালোবাসে। মানে আমাদের জমানায় যে আমরা ইশক বলতে
পেয়ার বলতে যা বুঝতুম সে যাতে নয় রে। ই একটা বেহেস্তি মোবারকি। মির্জা ইসমাইল খানদানি ঘরের ছেলে নয়, কিন্তু মির্জা ইসমাইল শিল্পী, কবি। ও পাথরে কবিতা লেখে। এই আমার শেষ ভিক্ষা মুন্নি। তুই আমার অমত করিস না, আমায় ফিরিয়ে দিস না মুন্নি। আমি আনন্দে কেঁদে ফেলেছিলুম। আম্মাজান ভুল বুঝল। আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, সারাটা জীবন ভুল করে এসেছি রে মুন্নি, কিন্তু জানিস তো আমি কবি। সব অহংকার, সব আভিজাত্য ধুয়ে ফেলে এত দিনে আমার দৃষ্টি স্বচ্ছ হয়েছে। কাঁদিস না মুন্নি, আমার কথাটা মেনে নে। দেখিস আখেরে ভালো হবে। তাই হবে মা, তুমি যখন চাইছো তাই হবে। নিতান্ত অনাড়ম্বর বিবাহের আয়োজন হলো। আগ্রা থেকে সপরিবারে এসে হাজির হলো মির্জা ইসমাইলের বাপ। সে তো আনন্দে আত্মহারা। শাদী সমাপ্ত হলে ওরা স্বামী স্ত্রী বৃদ্ধা দাদির কাছে শ্রদ্ধা প্রণাম জানাতে এলো। নূরজাহান ফিরোজকে বুকে টেনে নিয়ে বললে, ফিরোজ, আজ আনন্দের দিনে তোকে কি দেব আমি? আমি যে নিঃস্ব, এক ছড়া ঝুটো মুক্তোর মালাও যে তোর গলায় পরিয়ে দেব, এমন সঙ্গতি নেই ফিরোজ। ইসমাইল সালাম করে বললে, আপনার মুবারকই আমাদের পাথেয় হবে দিদা। সেই আমাদের সারাহ খিলাত, শ্রেষ্ঠ পুরস্কার। হ্যাঁ, কিন্তু খালি হাতে আমি তো ফিরোজকে আশীর্বাদ করতে পারি না। এই নে মা, এটা যত্ন করে রাখ, সামান্য উপহার। একখানা খাতা, প্রেমের কবিতায় ঠাসা, ফার্সিতে নানান চিত্র শোভিত। কবি নূরজাহানের স্বহস্তে লিখিত এবং স্বহস্তে চিত্রিত তার আযৌবনের সঞ্চয়। পৃথিবীর অপর প্রান্তে একটি মহতী নগরী আছে, নাম শুনেছ? নাম নিউ ইয়র্ক। সেখানে একটি সংগ্রহশালা আছে, তার নাম স্মিথসোনিয়ান ইনস্টিটিউট। যদি কখনো সেখানে যাও, দেখতে পাবে খাতাখানা। গাইডকে জিজ্ঞেস করো তার দাম কত। গাইড বলবে, নিঃস্ব নূরজাহানের সেই আনমোল মুবারকের দাম 7 পয়সার। মকবরা নির্মাণের কাজ অতঃপর সমাপ্ত হল। নূরজাহান ততদিনে শয্যালীনা। চুল আঁচড়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, পোশাক পরিয়ে দিতে হয়, উত্থান শক্তিরহিতা। আগ্রা থেকে শাহেনশাহ জাহাঙ্গীরের মরদেহধারী কফিনটিকে এইবার স্থানান্তরিত করতে হয়, কিন্তু তার পূর্বে অনুমতি চাই বর্তমানে শাহেনশাহের। অনুমতি চেয়ে পত্রখানি আমি রচনা করলুম। কম্পিত হস্তে তাতে স্বাক্ষর দিলেন সম্রাট জননী নূরজাহান বেগম। পত্রখানি নিয়ে মির্জা ইসমাইল স্বয়ং রওনা দিল আগ্রার দিকে। সম্রাট অনুমতি দানের পূর্বে একজন বিশ্বস্ত উজিরকে সরেজমিনে তদন্ত করে দেখে আসতে বললেন। দেখে যেতে বললেন নির্মিত মকবরা সম্রাট জাহাঙ্গীরের উপযুক্ত হয়েছে কিনা। উজিরে আজমে তাঁবু পড়ল মকবরা চৌহদ্দিতে। তিনি তো আমাদের দিনের কুটিরে অতিথি হতে পারেন না, সেটা মুগলাই খানদানিত্বে বাধে। সপার্শ্বদ তিনি এসে উঠলেন তাঁবুতে। মির্জা ইসমাইল তাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। পরিদর্শন শেষ হলে উজিরে আজম পদধূলি দিতে এলেন নূরজাহানের পর্ণকুটিরে। আমাদের সৌভাগ্য, তিনি অনুমোদন করেছেন। কিন্তু হ্যাঁ, একটা ছোট কিন্তু আছে, যা আমাদের নাকি এতদিন খেয়াল হয়নি, অথচ নজর হয়েছে উজিরে আজমের। সবিনয়ে সেটা দাখিল করলেন উজিরে আজম প্রাক্তন শাহেনশাহর শয্যালীন বিধবাকে, নূরজাহানকে। মাফি কিয়া যায় বেগম সাহেবা,
थोड़ा कुछ गलत तो हो गया। গলত? কি গলত? আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করি। মকবরাতে দেখলাম 2টি সন্দুক, 2টি কবর। 3টে হওয়া উচিত ছিল নাকি? 3টি? 3টি কেন? প্রশ্নটা আমিই পেশ করি। নূরজাহান উপাদানে ভর দিয়ে আচ্ছু অবস্থায় নির্নিমেষ নয়নে তাকিয়েছিলেন শুধু, নির্বাক, নিষ্পন্দ। সোচিয়ে সোচিয়ে লাডলি বেগম সাহেবা, একটা কবর তো প্রাক্তন শাহেনশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশাহ গাজীর, তার ঠিক পাশেরটা কালে হবে তার সহধর্মিণীর, অর্থাৎ শাহেনশাহ শাহজাহানের গর্ভধারিণীর। আল্লাহ তালা তার 1000 বরিশ পরমায়ু মঞ্জুর করুন। লেকিন আপনার মায়ের যে শারীরিক অবস্থা, খোদা তাকে আরো লাখো বরিশ জিন্দা রাখুন। और এক সুন্দুক। বাক্যটা তিনি শেষ করেন না। নূরজাহান তখনও পাথরে গড়া, চোখে পলক পর্যন্ত পড়ছে না। বজ্রাহত হয়ে গেলুম বরং আমরা। মিনাবহিন আমার বাহুমূলে হাত রাখে, সম্বিত ফিরে পাই। আর্ত কণ্ঠে বলি, কি বলতে চাইছেন উজির সাহেব? নিজে স্ত্রী ধনে নির্মিত মকবরায় ঠাঁই হবে না জাহাঙ্গীর বাদশাহ প্রিয়তমা মহিষী নূরজাহানের? বৃদ্ধ উজিরে আজম তার ফেনশুভ্র দাড়িতে হাত বুলাতে বুলাতে বলেন, আমি কিছুই বলছি না মা, তবে সব কিছুই তো নিজের চোখে দেখছো। আমি বেগম সাহেবার জমানার বান্দা, ওর কাছে নানাভাবে উপকৃত। তাই আমার মনে হলো কথাটা না জানালে আমার নিমক হারামি হবে। বুঝতে পারি যতই বিনয় প্রদর্শন করুন, এটা ওই বৃদ্ধ উজিরে নিজস্ব বক্তব্য নয়। এই রকম নির্দেশ নিয়েই সে আগ্রা থেকে এসেছে। একমাত্র ওই শর্তেই শাহজাহান অনুমতি দেবে তার পিতার মৃত্যুদেহ আগ্রা থেকে এই পাঞ্জাবে স্থানান্তরিত করতে, যদি তার চক্ষুশূল বিমাতা নূরজাহান স্বীকৃত হয়। জাহাঙ্গীরের পাশের কবরটি শাহজাহানের গর্ভধারিণীকে ছেড়ে দিতে। তাজমহল গড়তে বসে শাহজাহান আজ অর্থকষ্টে পড়েছে। দুনিয়ার যেখান থেকে যত সংগ্রহ করা সম্ভব হীরা, মুক্তা, পান্না, লাপিস, লাজুলি এনে সাজানো হচ্ছে মমতাজ মহলের মকবরা। তার নিজের গর্ভধারিণীও অতি বৃদ্ধা। দেখ না দেখ কবে ফৌত হবে, তার জন্য একটা মকবরা বানাবার মেজাজ নেই। অথচ কোনো একটা ব্যবস্থা না করলে সেটাও দৃষ্টিকটু। ফলে ওইটাই সবচেয়ে সহজ সমাধান। তাছাড়া ওই চক্ষুশূল বিমাতা একদিন যে খুররমকে বঞ্চিত করে খসরু, জাহানদার, এমনকি নওয়াজউদ্দিন শাহরিয়ারকে পর্যন্ত গদিতে বসাতে চেয়েছিল, সেই হারামজাদিটাকে একটা আখেরি চাবুকও মারা গেল। দাঁতে দাঁত চিপে বলি, উজিরে আজম সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি একটি বিকল্প প্রস্তাব রাখছি। এই সমাধি চত্বরেই আমি যদি আমার স্ত্রী ধনে আমার মায়ের জন্য একটি ছোট্ট মকবরা বানাই। তুমি, তোমার আবার স্ত্রী ধন কোথায়? ভুলে যাবেন না উজির সাহেব, আমিও বেহেস্তাসীন জাহাঙ্গীর বাদশার পুত্রবধূ। বহুত খুব, বহুত খুব, সে তোমার চিন্তা। তা যদি বানাতে পারো তবে তো কথাই নেই। এই সমাধি চত্বরেই সেটা বানাতে পারো। সম্রাটের তরফে আমি অগ্রিম মৌখিক অনুমতি দিয়ে যাচ্ছি। বানাও, বানাও, তুমি মাতৃঋণ পরিশোধ করো। আগ্রাতে ফিরেই সম্রাটের লিখিত অনুমতিপত্র পাঠিয়ে দেব। তখনও লালকিল্লার নির্মাণ কার্য সমাপ্ত হয়নি। শাহজাহান থাকতেন আগ্রায়।
নূরজাহান এই আলোচনায় অংশগ্রহণ করেননি আদৌ, যেন মুক বধির অথবা মর্মর মূর্তি। মাসখানেক পরে মির্জা ইসমাইল আমার কাছে দাখিল করল ওই নয়া মকবরার নকশা, ছোট্ট সমাধিসৌধ, জাহাঙ্গীরি সমাধি চত্বরের একান্তে, নিরাভরণ, বিধবার উপযুক্ত মকবরা। নকশারা আমি কি বুঝি চাই, তাছাড়া মায়ের অনুমতিটা তো নিতে হবে। তাই নকশাখানা নিয়ে ওর বিছানার পাশে গিয়ে বসি। এক নজর দেখেই বললে, এ কি, তিন তিনটে সন্দুক কেন? আম্মা, একটা তোমার, একটা তোমার মেয়ের, আর একটা তোমার জামাইয়ের। ও, তার মানে মাঝের এই জোড়া সন্দুকটা তোদের দুজনের, আর ওই অন্তেবাসীটা আমার? না আম্মা, একান্তেরটা ফিরোজের বাপের, মাঝের দুটোই তোমার আর আমার। ফিরোজের বাপকে তো পেয়েছিল মাত্র 7টা বছর আম্মা, তার আগেও নয়, তার পরেও নয়। ফিরোজের বাপকে ছেড়ে তো আমি দিব্যি টিকে আছি, কিন্তু আম্মা, তোমাকে ছেড়ে যে আমি কখনো থাকিনি মা। কোথাও কিছু নেই, বুক ফাটা কান্নায় একেবারে ভেঙে পড়ে নূরজাহান। কি হলো আম্মা, অমন করছো কেন? কি হয়েছে, কি হয়েছে আম্মা, কাঁদছো কেন? পারবো না, পারবো না মুন্নি, কিছুতেই পারবো না মুন্নি, আমি পারবো না। এই শাস্তি তুই আমাকে দিস নে মুন্নি, এ আমি আমি সইতে পারবো না। শাস্তি? কি শাস্তি? অনন্তকাল তোকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকা শাস্তি মুন্নি। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ নাকি? বললে, দরজাটা বন্ধ করে দিয়ে আয়, আজ সব কথা তোকে খুলে বলবো। আর এ পাষাণ ভার একা একা বইতে পারছি না মুন্নি। সব কথা শুনেও যদি তোর মনে হয়। গৃহদ্বার রুদ্ধ করে দিয়ে এসে বসলুম, মাথার বালিশটা ঠিক করে দিয়ে। খোলা জানলা দিয়ে অস্তমান সূর্যের দিকে তাকিয়ে রইল কয়েকটা মুহূর্ত। কাঁ কাঁ ডাকতে ডাকতে উড়ে গেল এক ঝাঁক ঘরে ফেরা মরাল হাঁস। বহু দূর দিয়ে একটা গোগাড়ি চলেছে কোথায়, তার তৈল তৃষিত চাকাজোড়া বিনিয়ে বিনিয়ে কাঁদছে, যেন অনেক দূর থেকে প্রশ্ন করল, হ্যাঁ রে মুন্নি, হাজি আম্মাকে মনে আছে তোর? জবাব দিইনি, জবাবের প্রত্যাশায় প্রশ্নটা তো সে পেশ করেনি। একটু নীরব থেকে আবার একটা প্রশ্ন করে, মনে আছে? আর মনে আছে তোর আগ্রা কিল্লার জাহাঙ্গীরি মহলের দক্ষিণে একটা বকুল গাছ ছিল? এবারেও জবাব দেয়নি। ও প্রশ্ন করছে নিজেকে, স্মৃতিটুকু ঝালিয়ে নিচ্ছে। মুন্নি, আজি আম্মা নিরুদ্দেশ হয়নি রে। আজি আম্মা শুয়ে আছে ওই বকুল গাছের তলায়। একা নয় মুন্নি, আজি আম্মা অনন্তকাল ধরে শুয়ে থাকবে তার একমাত্র সন্তান রুস্তমকে বুকে জড়িয়ে, ঠিক তুই এখনই যেমন। নৈর্ব্যক্তিক উদাসীনতায় ঘটনাটা বিবৃত করল মৃত্যু পথযাত্রী নূরজাহান। আজই আমার আশঙ্কা ছিল পরদিন সকালেই আমরা ধরা পড়ে যাব। সে কথা সেই রাত্রে আমরা আলোচনাও করেছিলাম। আজি আম্মা আমাকে আশ্বস্ত করেছিল উপযুক্ত ব্যবস্থা সে নেবে, নিয়েছিল, কিন্তু ব্যবস্থাটা কার্যকরী হয়নি। আমি অতটা মরিয়া হইনি। শাহজাদা শাহরিয়ারের সঙ্গে শাদী স্থির হলো, অনিবার্য নিয়তির নির্দেশ হিসেবে মেনে নিয়েছিলুম ভাগ্যকে। আজি আম্মা পারেনি। আজি আম্মার বুকের দুধ খাওয়া দুটি সন্তানকে সে এভাবে বলি দিতে রাজি হতে পারেনি এক আকাশচুম্বী ক্ষমতালিপ্সুর যুপকাষ্ঠে। আজি আম্মা জানতো ফতেপুর সিক্রি থেকে আগ্রা ফেরার পথে রুস্তমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। জানতো
আমাদের বাল্যপ্রেম নতুন করে ঝালিয়ে নিয়েছিল আমরা সেই অবাক সন্ধ্যায়। রুস্তম কথা কম বলতো, কিন্তু এ ব্যাপারে পারলে একা মাই তাকে সাহায্য করতে পারত। তাই সব কথা রুস্তম খুলে বলেছিল আজি আম্মাকে। কিছুই বলিনি, কিন্তু লাডলি বেগম সদ্যজাত অবস্থা থেকে তার হাতেই পূর্ণ যুবতী হয়েছে। আজি আম্মা কিছুতেই স্বীকৃত হতে পারেনি নূরজাহানের ঘৃণিত প্রস্তাবে। তার আদরের লাডলিকে একটা জড়ভরত পঙ্গু নুলো মানুষের হাতে তুলে দিতে। তাই আজি আম্মা একটা অদ্ভুত পরিকল্পনা করে। আজি আম্মা জানতো প্রতিদিন মধ্যরাত্রে টলতে টলতে শাহেনশাহ জাহাঙ্গীর নূরজাহানের শয়নকক্ষে আসেন। দেহরক্ষী তাকে পৌঁছে দিয়ে রুদ্ধদ্বারের বাহিরে অপেক্ষা করে। আজি আম্মা তখন শুরু করে তার নিত্যকর্ম পদ্ধতি। বাদশাহের পোশাক খুলে দেয়, বাদশাহকে বসিয়ে দেয় পালঙ্কে। বাদশাহ তার পেয়ারের বেগমের সঙ্গে নৈশাহারটা ওখানেই সারেন এবং পুনরায় 2-1 পাত্র মদ্যপান করেন। আজি আম্মাই যাবতীয় ব্যবস্থা করে। আজি আম্মা অত্যন্ত বিশ্বস্ত। বাদশাহের আহার্য বেগমের খানা কামরায় পৌঁছে দিয়ে খিদমতগার প্রতিটি পাত্র থেকে সামান্য 2-1 টুকরো তুলে মুখে দেয়। আজি আম্মার উপস্থিতিতে এবং আহারান্তে তাকে বসে থাকতে হয় সম্মুখের অলিন্দে। জিম্মাদারি ওই আজি আম্মার। পরখ করে দেখে নেওয়া যে বাদশাহ বেগমের আহার্যে কোনো বিষ মিশ্রিত হয়নি। সেই সুযোগটাই নিতে চেয়েছিল। যে রাত্রে আমার নিরুদ্দেশ হবার কথা, সেই রাত্রে প্রহরী বেষ্টিত সফরচি পৌঁছে দিল বাদশাহ বেগমের নৈশাহার। আহার্য গরম রাখা সামভার ঘরেই থাকে। খানা মুখে দিয়ে সফরচি প্রমাণ দিল ওতে বিষ মেশানো হয়নি। লোকটা ঘর ছেড়ে যেতে নির্জনতার সুযোগে 2 পাত্রে তীব্র বিষ মিশ্রিত করে আজি আব্বা আমাকে মাঝরাত্রে ঘুম থেকে ওঠাতে এসেছিল। আজি আব্বা জানতো রাত্রি প্রভাতে আমাদের নৌকো যখন 20-30 মাইল দূরে চলে যাবে, তখনই আবিষ্কৃত হবে নৃশংস ব্যাপারটা। আগ্রা কিল্লায় ঘটবে একটা বিস্ফোরণ। ধীরে ধীরে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে গোটা হিন্দুস্তানে, দাক্ষিণাত্যে, পারস্যে। রাতারাতি বিস্প্রয়োগে নিহত হয়েছেন শাহেনশাহ জাহাঙ্গীর এবং তার ভুবন মোহিনী পেয়ারি বেগম নূরজাহান। আজি আম্মা কথাও আন্দাজ করেছিল সবার আগে ছুটে আসবে করিতকর্মা শাহজাদা খুররম। অতি ব্যস্ত হয়ে উঠবে। বাদশাহকে গোর দেওয়া, অভিষেক, সিংহাসনের অন্যান্য দাবিদারদের রোখা। হয়তো বাহ্যিক শোক প্রকাশের অবকাশে মনে মনে খুররম খুশিই হবে। মোট কথা, আগ্রা কিল্লা থেকে একটি নগণ্য বালিকা যে গুনতিতে কম পড়ছে, এটা খেয়ালই হবে না কারো। সব ব্যবস্থাই সে করেছিল সুচারুভাবে। শুধু একটা কথা তার খেয়াল হয়নি। তামাম হিন্দুস্তানে দাবার ছকে প্রতিটি বোরের গতিবিধি যার নখদর্পণে, সেই নূরজাহানের মাথার পিছনেও 2টি চোখ ছিল। সমস্ত ষড়যন্ত্রটা জানতে পেরেছিল নূরজাহান। আজি আম্মা খাদ্যে তীব্র বিষ মিশিয়ে যখন আমার পলায়ন পর্যায়ের ইন্তেজামে ব্যস্ত, তখন সে ডেকে পাঠিয়েছিল সিপাহসালার আসফ খাঁর বাহিনীর এক সামান্য সৈনিককে, রুস্তমকে। বোধ করি সেও ছিল ব্যস্ত, উত্তেজিত। কোথায় যেন যাবার জন্য প্রস্তুত হচ্ছিল রুস্তম। স্বয়ং ভারতেশ্বরী অবিলম্বে তাকে দেখা করবার নির্দেশ জারি করেছেন শুনে তার মুখটা শুকোলো। তবে কি সব জানাজানি হয়ে গেছে? না, তা নয়। তাহলে শৃঙ্খলাবদ্ধ করে তাকে কারাগারে নিয়ে যেত ওরা। এভাবে নূরজাহানের খাস কামরায় নয়। দুরু দুরু বক্ষে সে প্রহরীর সঙ্গে এসেছিল আগ্রা কিল্লায়। তার উপস্থিতির কথা ঘোষণা করে প্রহরী যখন কুর্নিশ করতে করতে পিছু হটে মিলিয়ে গেল, তখন দুলে উঠল বেগম সাহেবার গৃহদ্বারের পর্দা। সুন্দরী এক বাঁধি আগন্তুককে আহ্বান জানালো, আপ ভিতর আইয়ে, বৈঠিয়ে। বেগম সাহেবার খাস কামরায় প্রবেশের আগে নিরস্ত্র হতে হয়। দ্বাররক্ষক এগিয়ে এসে রুস্তমের কটিদেশ থেকে তলোয়ার সমেত কোমরবন্ধটা খুলবার উপক্রম করতেই বাদী বলল,
रहने दीजिए। তার রক্ষকের বিস্মিত দৃষ্টির বিনিময়ে জানালো, বেগম সাহেবা কি হুকুম। ওর হবু শ্বশুর শের আফগন যেমন একদিন নিশ্চিন্ত মনে সশস্ত্র প্রবেশ করেছিলেন কুতুবুদ্দিন কোকার কক্ষে, ঠিক তেমনি রুস্তমও ঢুকল বেগম সাহেবার শয়ন কক্ষে। বাল্যকালে সে ঘনিষ্ঠভাবে দেখেছিল নূরজাহানকে, না তার দর্পণ প্রতিবিম্ব মেহেরুন্নিসাকে। আগ্রাতেও দেখেছে প্রকাশ্য দরবারে, যদিও চিকের আড়ালে, অস্পষ্ট আভাসে। সেই শালঙ্কারা মদিরাক্ষী ভুবন মোহিনীর আবির্ভাবে রুস্তম কোমর ভেঙে বারবার 3 বার কুর্নিশ করল। আশ্চর্য, অপরিসীম আশ্চর্য! বেগম সাহেবা গাত্র স্পর্শ করলেন ওর। শিহরিত হল রুস্তম খা। নূরজাহান অগ্রসর হয়ে এসে নিজের চম্পকাঙ্গুলিতে গ্রহণ করলেন ওর বজ্র মুষ্টি, যেন বিনার ঝঙ্কার। পাগল কাহাকা, একেবারে বুড়বাক। তুমি শোনোনি নূরজাহান গান গায়, ছবি আঁকে, কবিতা লেখে? নূরজাহান কবি? রুস্তমের মনে হলো সে স্বপ্ন দেখছে। মধ্যরাত্রে এ কি জাতের সম্ভাষণ! শোনোনি তার বাল্যপ্রেমের কথা? এমন বেহিস্তি মোহব্বতের মূল্য সে দেবে না? আমি নিজে দাঁড়িয়ে থেকে শাদি দেব তোমাদের। লায়লা মজনু, যেমন লায়লা মজনু তেমন লাডলি রুস্তম। রুস্তম বজ্রাহত হয়ে গেল, তার দুটি চোখে জল ভরে এলো। সম্রাটের যে আহার্য দ্রব্য কাঠকয়লার কাংড়িতে ওমে রাখা ছিল সেটা পরিপাটি করে সাজিয়ে স্বহস্তে বাড়িয়ে ধরল নূরজাহান। বললে, রাতের আহারটা ততক্ষণে সেরে নাও, ওকে ডেকে পাঠাই। করতালি ধ্বনি করে নূরজাহান। তৎক্ষণাৎ খাস বাঁধিয়ে এসে কুর্নিশ করে হাজিরা দেয়। লাডলি বেগম সাহেবাকে সেলাম দো। পিছু হেঁটে বাদী নিষ্ক্রান্ত হয়ে যায়। তাকে পূর্ব সংকেত জানানোই ছিল। সে জানত এবার ডেকে আনতে হবে আজি আম্মাকে, লাডলি বেগমকে নয়। আজি আম্মা কখন কোথায় আছে, কি করছে, সব তার জানা, কারণ তার পিছনে সর্বক্ষণের জন্য নিযুক্ত হয়েছিল একটি গুপ্তচর। আজি আম্মা যখন প্রদীপ নেবা অন্ধকারে আমাকে রুস্তমের শেরওয়ানি চস্তে সাজিয়ে দিচ্ছিল, তখন সেই গুপ্তচর নিরন্ধ্র অন্ধকারে অপেক্ষা করছিল অদূরে। আর তখন নূরজাহানের খাস কামরায় পাষাণ চত্বরের উপর উপুর হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে রুস্তম, বাদশাহের নৈশাহারে আপ্যায়িত হয়ে। আমি মুসম্মনপুরের সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে যাবার পর সেই গোপন স্থান থেকে বার হয়ে এলো গুপ্তচর। হাজি আম্মাকে জানালো বেগম সাহেবা তাকে তলব করেছেন তৎক্ষণাৎ। আর আমি যখন মুসম্মান বুর্জের চবুতরায় রাত্রি প্রভাতের প্রতীক্ষায় বসে আছি, যমুনার তীরবর্তী জঙ্গল থেকে আলোর সংকেতের ব্যর্থ প্রত্যাশায় প্রহর গুনছি, তখন একমাত্র সন্তান ক্রোড়ে নিয়ে নূরজাহানের খাস কামরায় পাথরের মূর্তির মতো বসে আছে মেহেরুন্নিসার কৈশোরের বিশ্বস্ত বাঁধি আজি আম্মা। মৃতপুত্রকে কোলে নিয়ে বেগম সাহেবার নৈশাহারটা ভক্ষণ করতে বাধ্য হয়েছিল হতভাগিনী। রাত্রি প্রভাতের পূর্বেই নূরজাহান মহলের অদূরে দক্ষিণ দিকে বকুল গাছতলায় কবরস্থ করা হলো মাতা পুত্রের মৃতদেহ। হাজি আম্মা রাংরাখা থেকে পাঞ্জা ছাপখানি সরিয়ে রেখেছিল নূরজাহান। তারই হুকুমে অমর সিং দরওয়াজার প্রহরী রটনা করে সপুত্র আজি আম্মার পলায়ন কাহিনী। ধীরে ধীরে সবকিছু বলে যেন সম্বিত ফিরে পায় মৃত্যু পথযাত্রিনী, যেন হঠাৎ ফিরে আসে বর্তমানে। বিষের মতো নীল দুটি চোখ আমার মুখের সামনে মেলে ধরে ভাঙা গলায় প্রশ্ন করে,
মুন্নি, তুই কি পারবি? তুই কি পারবি মুন্নি আমার বুকের কাছে অনন্তকাল শুয়ে থাকতে? না রে মুন্নি, পারবি না, পারবি না। ওই একান্তের দল সন্দুকটাই বরং আমার থাক মুন্নি। আমার কাহিনী শেষ হয়েছে। ঠিকই বলেছিল নূরজাহান। নূরজাহানের অপরাধ ক্ষমা করা যায় না, কিন্তু করেছিলুম। কার উপর প্রতিশোধ নেব? ওই মৃত্যু পথযাত্রিনী অভাগিনীর উপর, অসহায়া অন্তেবাসিনী বিধবার উপর, যার দক্ষিণ অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত। আমি দু হাত তুলে খাবার খাইয়ে না দিলে যে অনাহারে মরবে, মরে শান্তি পাবে। পাঞ্জাবের শাহদরে যদি কখনো যান, দেখতে পাবেন রাভি নদীর তীরে জাহাঙ্গীরি মকবরা। ইতমত উদ্দৌল্লার সমাধিসৌধের মতো তার খিলানে খিলানে নেই পিটা ডুরার খিলখিলানি, আসবাবপত্র, ভৃঙ্গার, চষক, নিতান্ত নিরাভরণ পাষাণ ঘেরা সমাধি মন্দির। কারুকার্যের চিহ্নমাত্র নেই। আর সেই সমাধি চত্বরের একান্তে নজর করলে দেখতে পাবেন ছোট্ট একটি মকবরা চিনার গাছটার তলায়। যে চিনার গাছের আড়ালে ইসমাইল ফিরোজাকে একদিন বলেছিল, তুমি তোমার মায়ের চেয়েও সুন্দর। হয়তো এখন সে গাছটা নেই, 300 বছর পার হয়ে গেছে তো। তা না থাক, কবর 3টি আছে, মরমর দিয়ে বাঁধানো 3টি সন্দুক। গাইডকে জিজ্ঞাসা করবেন, সে চিনিয়ে দেবে। পূব দিকে মানে রাভি নদীর কিনার ঘেঁষে ওই বড় কবরটির তলায় শুয়ে আছেন জাহাঙ্গীর বাদশার কনিষ্ঠ পুত্র শাহজাদা শাহরিয়ার, যে প্রাণ দিয়ে প্রমাণ করে গেছে যে সে নসুদিনী ছিল না। আর ওই যে ছোট্ট 8 হাত বাই 8 হাত ঘরখানা, ওর মাঝামাঝি 2টি কবর দেখতে পাচ্ছেন? ও 2টি মা মেয়ের। যে মাকে ছেড়ে মেয়ে কোনো দিন দূরে যায়নি, যে মেয়েকে সারাটা জীবন আঁকলে রেখেছিল তার মা, বিচিত্র বর্ণা দুর্লভ বামাবর্ত শঙ্খের মতো। ওরা দুজন জড়াজড়ি করে শুয়ে আছে, জড়াজড়ি করে শুয়ে থাকবে অনন্তকাল। সেই জোড়া কবরের পাষাণ ফলকে উৎকীর্ণ করা আছে অনবদ্য একটি ফার্সি বয়েত, নূরজাহানের স্বরচিত কবিতা। না, লেখিকা ভারত সম্রাজ্ঞী নূরজাহান নয়, ইদমত উদ্দৌল্লার গরবিনী আত্মজা মেহেরুন্নিসাও নয়, এমনকি নয় বর্ধমান দেহুলি কোনো পুত্রবধূ শের আফগানের ঘরণী। সে এক নৈর্ব্যক্তিক স্পর্শকাতরা বেদনা বিধুর শাশ্বত কবি আর তার আরতে, যা আর এক স্পর্শকাতর বেদনা বিধুর কবি আত্মার দরদি অনুবাদে হয়। গরিব করে দ্বীপ জেলো না, দিও না কেউ ফুল ভুলে, শ্যামা পোকার না পড়ে পাক, দাগা না পায় বুলবুলে। আমার শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা উপন্যাসখানা শুনলেন লাডলি বেগমের জবানবন্দিতে। লাডলি বেগম সাহেবা, তার লাখো বরিশ বেস্তবাস মঞ্জুর হোক। এবার এই উপন্যাসখানার যে উপসংহার, সেটা আপনারা শুনুন লেখকের জবানবন্দিতে। লাডলি ক্ষমা করতে পেরেছিলেন তার গর্ভধারিণীকে, ভারতেশ্বরী নূরজাহানকে, যে নূরজাহানের জন্ম শের আফগানের মৃত্যুতে, আর যার মৃত্যু জাহাঙ্গীরের দেহাবসানে। মেহেজবিন নূরজাহানের দেহ অবশ্য সমাধিস্থ হয়েছিল অনেক পরে, 1645 খ্রিস্টাব্দে, ওই রাভি নদী তীরে চিহ্নিত কবরে, লাডলির তত্ত্বাবধানে। মীনাবহীন, তিনি ঐতিহাসিক চরিত্র না হলেও এই লেখকের কল্পনায় বেঁচেছিলেন আরও 5 বছর, অর্থাৎ হিসাব মতো যে বছর দিল্লিতে মহা আড়ম্বরে লালকেল্লার উদ্বোধন হলো,
হিন্দুস্তানের রাজধানী অপসারিত হলো আগ্রা থেকে দিল্লিতে। লাডলি তারপর একাই থাকতেন ওই পর্ণকুটিরে, একাই। কারণ ইসমাইল ভালো কাজের বায়না নিয়ে সস্ত্রীক চলে গেছিল কাবুলে। ফিরোজের আপত্তি ছিল মাকে ছেড়ে যেতে, কিন্তু লাডলি জোর করে কাবুলে ওদের পাঠিয়ে দেন। এরপর আরও 7-8 বছর ওই নির্জন কুটিরে বেঁচেছিলেন লাডলি। দিনান্তে চিরাগ জেলে দিয়ে আসতেন মায়ের কবরে। সম্রাট শাহজাহানের কাছে তিনি একটি স্বনির্বন্ধ আর্জি পাঠিয়ে দেন, অনুমতি ভিক্ষা করে, যাতে বুরহামপুর থেকে শাহদারায় আনতে দেওয়া হয় তার স্বামীর শাহজাদা শাহরিয়ারের মৃতদেহ। তার আশা ছিল সম্রাট বিধবার এই সামান্য অনুরোধটুকু রাখবেন। তার সে আশা পূরণ হয়নি। এজন্য অবশ্য অহেতুক শাহজাহানকে দোষ দেওয়া যায় না। একান্তবাসিনী লাডলি না জানলেও আমরা জানি 1658 খ্রিস্টাব্দের পর বিধবার ওই সামান্য অনুরোধটুকু রক্ষা করবার ক্ষমতা অবশিষ্ট ছিল না ভারতেশ্বর শাহজাহানের। কারণ তিনি তখন আর দিল্লির লালকেল্লায় নেই, আছেন আগ্রা কিল্লায় বন্দী হিসাবে। শাহেনশাহ শাহজাহানের অত সাধের ময়ূর সিংহাসনে উঠে বসেছে বাপকে টেক্কা দেওয়া অপশাসক আলমগীর, ঔরঙ্গজেব। রাভি নদীর তীরে অন্তেবাসিনী বিগত ভর্তার কাছে এসব সংবাদ আদৌ পৌঁছয়নি। লাডলি বেগম মারা গেলেন 1659 খ্রিস্টাব্দে। জিন্দা ঔরতের মর্যাদা না দিলেই মুর্দাকে যথোচিত সম্মান জানানোর আদব ছিল মুঘল জমানায়। তাই শাহদারার নির্জন কুটিরে এক অন্তেবাসিনীর মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে ছুটে এলো পাঞ্জাবের শাসনকর্তা। মৃতা নাকি সম্রাট জাহাঙ্গীরের পুত্রবধূ, মুঘল হারেমের অতি সম্মানিয়া মুর্দা। বিধবার যাবতীয় বাক্স, প্যাঁটরা, মাদুর, বিছানা সমেত মৃতদেহটি কফিন বন্ধ করে সুদূর দিল্লিতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করল। যথাসময়ে তা উপনীত হলো লালকেল্লায়। লাহোর দরওয়াজার শোকযাত্রা উপস্থিত হতেই প্রহরী পুকার দেয়, রুক যাও, কিসের শোকযাত্রা? কার মৃতদেহ নিয়ে এসেছো তোমরা? ইমান ইনসাফে প্রাক্তন মালিক নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজীর কনিষ্ঠ পুত্রবধূ, বেহেস্ত আসীন শাহজাদা শাহরিয়ারের ধর্মপত্নী লাডলি বেগম সাহেবার। তৎক্ষণাৎ নক্করখানায় দুন্দুবি নিনাদ শোনা গেল। সব বৃত্তান্ত শ্রবণ করে নয়া শাহিনশাহ ঔরঙ্গজেব বাদশাহ ফতোয়া জারি করলেন, ওই বুড়িটা মুঘল বংশের কেউ নয়। নূরজাহান যে আমলে মেহেরুন্নিসা ছিলেন তখন ওর জন্ম হয়েছে। ও শের আফগানের কন্যা, ওর দেহে মুঘল রক্ত নেই। মুর্দাকে যেখানে ইচ্ছা কবরস্থ করতে পারো তোমরা। আমির উমরা নিজেদের বুদ্ধিমতো একটা সিদ্ধান্তে এলো। এটাই মুঘল কাব্যে উপেক্ষিতা লাডলি বেগমের জীবনের শেষ ট্র্যাজেডি। সান্ত্বনা এইটুকু যে হতভাগিনী নিজের ভাগ্যের এই পরিহাসটা জেনে যায়নি, তাই তার জবানবন্দিতে এই শেষ ট্র্যাজেডির উল্লেখ নেই। এমনকি এখনও অনেক ঐতিহাসিক ওই ভ্রান্ত ধারণার বশবর্তী। লাহোরের শাহদারায় সম্রাট জাহাঙ্গীরের সমাধি ভবনের কাছেই আর একটি সমাধি ভবন, বাহুল্য বর্জিত, নিরাভরণ, সাধারণ, কালের প্রকোপে জীর্ণ। তার মধ্যে একটি নয়, পাশাপাশি দুটি কবর, মা আর মেয়ে, নূরজাহান আর লাডলি বেগম। শাহদারায় আমি যাইনি, গেলে নিশ্চয়ই দুটি কবর দেখতে পেতাম। কিংবা কে জানে, নদীর কিনারে সেই ভাঙাচোরা তৃতীয় কবরটিকেও, যেটি শাহজাদা শাহরিয়ারের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। কিন্তু কেমন করে বোঝা যাবে কার নিচে কে আছেন? নূরজাহানের সমাধি যে কেন্দ্রীয় কবরটি, এতে সন্দেহের অবকাশ নেই। তার লেখা কবিতাটিও আছে। কিন্তু শাহরিয়ারের মৃতদেহ শাহদারায় নেই। আজও অনাদৃত হয়ে পড়ে আছে কাঁটা গুল্ম আকীর্ণ
বুরহানপুর কিল্লা চত্বরে। মধ্যপ্রদেশে বুরহানপুর কিল্লা জলগাঁও থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। গাইডকে প্রশ্ন করেছিলাম, শাহজাদা শাহরিয়ারের কবর কোনটা? গাইড অবাক হলো, জানতে চায়, वो कौन था? मैंने जिंदगी भर उनका नाम ही नहीं सुना। আগ্রা ইদমতুল্লায় আমাকে গাইড মির্জা গিয়াস আর আশরাফ বেগমের অর্থাৎ নূরজাহানের পিতামাতার কবর দেখাবার পর দেখিয়েছিল আরও একটি কবর। বললে, এইটি নূরজাহানের একমাত্র কন্যা লাডলি বেগমের কবর। আমি চমকে উঠেছিলুম। সে কি, তার কবর তো পাঞ্জাবে সাউদারায়। नहीं बाबूजी, ये है लाडली बेगम साहिबा की कब्र। পুরাতত্ত্ব বিভাগে খোঁজ নিয়ে যেটুকু জেনেছি তাতে মনে হয় গাইড আমাকে ঠিকই বলেছিল। সম্রাট আওরঙ্গজেব হাত ধুয়ে ফেলার পরে আমির ওমরাওরা নিজেদের বুদ্ধি বিবেচনা মতো ওই লামুগল বেওয়ারিশ ঔরতের মুর্দাটিকে শুইয়ে দিয়েছিল তার দাদামশাই দিদিমার কোল ঘেঁষে। সেটাই লাডলির জীবনে আখেরি হাসু। সান্ত্বনা এটুকুই যে সে কথা ও হতভাগিনী জেনে যায়নি তার জীবনের আখরি হাসের কৌতুকটুকু। ওর বাক্স প্যাটটার ভিতর থেকে পাওয়া গিয়েছিল অদ্ভুত দর্শন একটা ডুগডুগি, সিফ বান্দর খিলাউনকে লিয়ে। মণিমুক্তা খচিত মহামূল্যবান একটি বস্তু। একজন বৃদ্ধ সভাসদ বস্তুটা শনাক্ত করল। বললে, এটি ওই লাডলি বেগম সাহেবাকে উপহার দিয়েছিলেন শাহজাদা খুররম। সে বহুত বহুত যুগ আগেকার কথা। শুনে বাদশাহ অরঙ্গজেব ফতোয়া জারি করেছিলেন, তাহলে ওটা আগ্রায় পাঠিয়ে দাও, যার ধন তার কাছে ফিরে যাক। নূরজাহানকে ধমকে দিয়ে থামিয়ে দিয়েছিল লাডলি। বলেছিল, ভাগ্য বিড়ম্বিতকে কৌতুক করতে নেই। কিন্তু মহাকালকে ধমকে থামিয়ে দেবার ক্ষমতা ছিল না খসরুর আশীর্বাদ ধন্যা লাডলি বেগমের। নয়া সম্রাটের আদেশে যার ধন তার কাছেই ফেরত গেল, শাহজাহানের কাছে ফেরত গেল। মহাকালের সেও এক নিষ্ঠুর কৌতুক। আগ্রা কিল্লার বন্দিশালায় এতদিন পরে সেই সোনামোড়া ডুগডুগিটা ফেরত পেয়ে প্রাক্তন শাহেনশাহ শাহজাহান চিনতে পেরেছিলেন নিশ্চয়ই। কিন্তু নির্জন বন্দিশালায় সেই ডুগডুগি তিনি বাজাতেন কিনা সে কথা ইতিহাসে লেখা নেই। বন্ধুরা, শুনলেন নারায়ণ সেনের লাডলি বেগম উপন্যাসটি। আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করে একটু কমেন্টও করবেন, সাবস্ক্রাইবও করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।